কর্নেল চৌধুরী, এই যে ফিরে আসার কথা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা দেখেছিলাম যে ওয়াকারুজ্জামান তিনি একটি বিশেষ বিমান মানে এনে দিয়েছিলেন এবং সেই বিশেষ বিমানে করে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছিলেন। এবার এই যে ফেরার পালা, সেই বাংলাদেশের বিমানেই কি ফিরবেন? ওয়াকার কি তার জন্য সেই বিমানটাই আবার পাঠাবেন নাকি এবার ভারতের বিমানে? আমি জানি না ওয়াকারের অহনা কত, মানে আমরা দেখিনি, আমরা ওয়াকারের ওপর অনেক আমাদের আস্থা ছিল। আমরা ভেবেছিলাম যে এই যে মোহাম্মদ ইউনিস একটা জোকার, একটা দুর্বৃত্ত, তা শেষ করে দিল আমাদের একটা রাষ্ট্রকে। একটা সুন্দর রাষ্ট্র ছিল বাংলাদেশ, তাদের কৃষ্টি, তাদের ভাষা, তাদের সাহিত্য নিশ্চিতভাবে ভারতের সঙ্গে এবং পশ্চিমবাংলার সঙ্গে আমরা অনেক সিমিলারিটি পাই এবং আমাদের সঙ্গে যুক্ত, ভাষার সঙ্গে যুক্ত। সেই জায়গায় পুরো ছাড়খাড় করে দিল এবং আমরা ভেবেছিলাম যে এই সেনা অধ্যক্ষ ওয়াকারুজ্জামান কিছুটা হলেও কন্ট্রোল করবে, কিন্তু দুর্ভাগ্য যে উনি সেটা করতে পারেননি। যদিও তার বিরুদ্ধেও বহু এই কামরুল হাসান, মেজর জেনারেল কামরুল হাসান, আরও অনেক লেফটেন্যান্ট জেনারেল যারা আছেন আইএসআই সঙ্গে যারা যুক্ত বাংলাদেশের সামরিক বাহিনী, আমি প্রত্যেকের নাম করতে পারি, তবে আমি জানি না কতটা উচিত হবে, তারা কিন্তু এই ওয়াকারুজ্জামানকে চায় না। তো আমি জানি না যে, কিন্তু আজকের দিনে ভারত, চীন, রাশিয়া, আরও কিছু রাষ্ট্র চায় যে দক্ষিণ পূর্ব যদি ব্যালেন্স ঠিক করতে হয়, আমাদের শেখ হাসিনাকে আবার তার যে আসীন যে চেয়ার সেই জায়গাটায় ওনাকে বসাতে হবে। সেই জায়গায় আমরা নিশ্চিতভাবে চাই যে শেখ হাসিনা যাক, বাংলাদেশের লাগামটা ওনার হাতে থাক এবং 18 কোটি যে মানুষ বাংলাদেশের, বিশেষ করে মহিলা, সন্তান, ছোট শিশুরা যারা প্রগতির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা যেন পড়াশোনা করতে পারে, উন্নয়নের দিকে দেখতে পারে, সেই লাগামটা যেন আবার শেখ হাসিনার হাতে বাংলাদেশের মানুষ তুলে দেবে। ভারত, রাশিয়া অথবা চীন হেল্প করতে পারে। সেই জায়গায় আমার মনে হয় ভারতের, আপনি খুব একটা সঠিক প্রশ্ন জিজ্ঞেস করলেন যে কোন প্লেনে যাবে, দরকার হলে ভারত নিজের প্লেনেই পাঠাবে, কারণ আমি জানি না যে তাদের যে প্লেনের অবস্থা, সেটা তো আমরা নিশ্চিতভাবে কয়েকদিন আগে দেখছি ভেঙে পড়ে যাচ্ছে, দরজা খুলে যায় বলে আমি শুনেছি বাংলাদেশ বিমানের যে অবস্থা, এবং 1 বছরে যা বাংলাদেশের হাল, ওদের প্লেনের এবং মানে বাংলাদেশের প্লেন এবং বাংলাদেশের যে গভর্নেন্স, যে অ্যাডমিনিস্ট্রেশনের যে হাল, প্রায় একই। মানে সব দিকে ভেঙে পড়ছে, ডেনরাইট এবং ফেভিকল দিয়ে জায়গায় জায়গায় ফুটো বন্ধ করার চেষ্টা করছে, জল বেরিয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমার মনে হয় কোথাও না কোথাও শেখ হাসিনার ফেরার সময় হয়েছে। আমি আর রহনা দুজনেই আমরা জ্যোতিষী নয়, আমরা সময় বলতে পারবো না, আমরা দিন বলতে পারবো না, আমরা ক্ষণ বলতে পারবো না, কিন্তু আমরা নিশ্চিত যে এমন কিছু একটা ঘটনা ঘটছে, এটা বাংলাদেশের মানুষের জন্য। আওয়ামী লীগ মোহাম্মদ ইউনিস বলতে পারে ব্যান করেছে, কিন্তু মোহাম্মদ ইউনিসের সেই শক্তি নেই, যে কারণ এটা করতে গেলে তাকে পার্লামেন্টের মধ্যে দিয়ে করতে হবে, কিন্তু সে তো অন্তর্বর্তীর একটা জাস্ট প্যারাশুট পরে একটা অন্তর্বর্তী লিডার, তাকে যেদিন খুশি সে তার জেল হতে পারে। তো আমরা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফিরবেন এবং বাংলাদেশের লাগাম ধরে 18 কোটি মানুষের, বিশেষ করে মহিলা এবং শিশুদের যে জীবন, সেটা স্বাভাবিক করার জন্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ ফিরতেই হবে এবং অবস্থান যা হচ্ছে সময়ের অপেক্ষা, বাংলাদেশে উনি ফিরছেন। একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি ভারতে ফিরতে চলেছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। গত 1টা বছর আমরা যদি বাংলাদেশের দিকে একটু তাকাই, তাহলে সেখানে কি হয়েছে? সাধারণত এরকম যখন ক্ষমতার পালাবদল হয়, কিছু অন্তত উন্নয়ন হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পুরোপুরি উল্টো। আমরা কি দেখলাম? সেখানে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপরে অত্যাচার বেড়েছে প্রচণ্ড পরিমাণে, যেটা নিয়ে আমেরিকা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। আমরা দেখলাম যে শিল্প একেবারে মুখ থুবড়ে পড়েছে, ঋণের যে বোঝা, সেই বোঝা বাংলাদেশের উপর বেড়ে চলেছে। চীনের কাছে ইউনুস গিয়েছেন, তিনি পাকিস্তানের সঙ্গে বিশেষ একটা বন্ধুত্ব করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে উন্নয়ন বলে কিছুই হয়নি। সেখানে খাবারের এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে ক্রাইসিস রয়েছে। যে দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনায় ভারতকেই কিন্তু সাহায্যটা করতে হয়েছে, তার কারণ সেখানে সেইভাবে মেডিকেল হেল্পটা পর্যন্ত নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি ফিরে আসার পর ইউনুসের ঠিক কি হবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটা বিষয় যেটা ভীষণভাবে সামনে আসে, যে ছাত্র আন্দোলনকে মাথা করে শেখ হাসিনার সঙ্গে এত কিছু হলো, সেই ছাত্রদের ওপরেও তো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার হিটলারি আচরণ করছে।
কর্নেল চৌধুরী, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে বাংলাদেশে গোটা এক বছরে উন্নয়ন কিছু নেই। সাম্প্রতিক আমরা দেখলাম এই প্লেন দুর্ঘটনার পর যে ছাত্রদের ওপরে রীতিমতন হিটলারি আচরণ করেছে গোপালগঞ্জে আমরা দেখলাম। একদম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোটা তো ছাত্র আন্দোলন ছিল, ছাত্র ছাত্র করে ইউনুস সামনে এলেন, কিন্তু আখেরে লাভের লাভ কিছু হচ্ছে না। এখন নিজের আখের গোছানোর জন্য ছাত্রদের ওপরেও তিনি এই ধরনের আচরণ করছেন। তাহলে হাসিনা ফিরলে তার কি শেষ জীবনটা কোনো অন্ধকার কুঠুরিতে কাটবে, নাকি প্যারিস হবে ডেস্টিনি? না না, মানে বাংলাদেশের লোকদের আমরা জিজ্ঞেস করি কোথায় পাঠাতে চান। ভারত নিশ্চিতভাবে অশান্ত বাংলাদেশ চায় না, তবে যারা বাংলাদেশকে অশান্ত করছে এই মোহাম্মদ ইউনূসের মতন লোকেরা, তাদের কোথায় পাঠাতে হবে নিশ্চিতভাবে আমরা বসে থাকবো। আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি কুঠুরে পাঠাতে চান, অন্ধকার কুঠুরিতে, নিশ্চিতভাবে ভারত আপনাদের পাশে পাবে। আমি আবার বলছি, গণতন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ ডিসাইড করবে, এবং বাংলাদেশের মানুষ যদি ডিসাইড করে তাকে অন্ধকারের একটা কুঠুরিতে বন্ধ করার জন্য, কারণ এক বছরে যে অত্যাচার চালিয়ে গেছে বাংলাদেশের উপর, তার স্থান আমার মনে হয় ওখানে। আর না হলে যখন জানবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরত আসছেন বাংলাদেশে, তার অনেক আগে পাখি উড়ে যাবে। এবং আজকাল অনেক সময় আমরা জানি যে পাখি বিভিন্ন জায়গায় উঠছে, ওড়ার জন্য ছটফট করছে। অনেক সময় নিজের যে জায়গা, নিজের যে ঘর, নিজের যে বাসভবন অনেক সময় থাকছে না। যারা বাংলাদেশে এই সম্বন্ধে খেয়াল রাখেন তারা নিশ্চিতভাবে জানতে পারবেন। এর থেকে বেশি আমরা বলছি না, ক্রমশ প্রকাশ্য আরো বেরোবে। আজ তাক বাংলার থেকে আরো এইসব খবর আগে আপনারা পাবেন। কিন্তু মোহাম্মদ ইউনূস ভেবেছিল যে চীন মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে আছে অহনা, তাই সঙ্গে সঙ্গে দৌড়ে গেছিল চীনে। চীনে খুব ধরম মরম করেছিল, বলেছিল এয়ারফিল্ড এয়ারবেস তৈরি হবে, এবং বলেছিল যে 7 লক করার জন্য চীনকে বলা হয়েছিল, এবং 7 লকড কান্ট্রি আমাদের যে স্টেট ইন্ডিয়ার, তার জন্য মার থেকে মাসির দরদ বেশি। তো মোহাম্মদ ইউনূসের খুব দুঃখ হয়েছিল যে কিরম ভাবে এদের ডেভেলপমেন্ট হবে, অ্যাজ ইফ ভারতবর্ষ এই 7টা রাজ্যকে প্রায় ছেড়ে দিয়েছে এবং পশ্চিম বাংলাকে দেখছে না। ইউনূসের তো বরাবর স্বপ্নই 7 সিস্টার্স, মানে উনি শয়ন স্বপ্নে শুধু 7 সিস্টার্স। 7 সিস্টারটা ও খুব পলিটিক্যালি ইউজ করে, যাতে ওরা জানে ভারতের এটা সেনসিটিভ জায়গা, তো সেই জায়গাটা হিট করার চেষ্টা করে। তো মনোবৃত্তিটা বেরিয়ে যায় মোহাম্মদ ইউনূসের, যে নেগেটিভ অ্যাটিটিউড সেটা বারবার সামনে চলে আসে। আমরা প্রধানমন্ত্রী তো বহু দেখেছি 71-এর পর যখন বাংলাদেশ হলো এবং আজ পর্যন্ত কোনো সে বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, অন্যান্য লোক হতে পারে, 7 সিস্টার্স নিয়ে কারোর মুখ থেকে এরকম এইভাবে কথা, এই উক্তি আমরা কারোর থেকে পাইনি। মোহাম্মদ ইউনূস বলেছে। সেখান থেকে মোহাম্মদ ইউনূস ভেবেছিল চীন বোধহয় খুব পাশে দাঁড়াবে, কিন্তু একইভাবে একটা বড় ভুল করে ফেললো না। মোহাম্মদ ইউনূস কি করলো, মার্কিন যুক্তরাষ্ট্রে এই ট্রাম্প সরকারকে ধরম মরম করার জন্য, যদিও ট্রাম্প সরকার থেকে অনেক দূরে ছিল, বাইডেনের একদম লোক ছিল, ক্লিনটনের লোক ছিল, তো একদম মেরুকরণের অন্যদিকে ট্রাম্পের সঙ্গে ভাব করার জন্য, ধরম মরম করার জন্য, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বাংলাদেশকে একভাবে বিক্রি করে দিল। সে চট্টগ্রামের পোর্ট বন্দরটা প্রায় সিআইএ এর হাতে তুলে দিয়েছে আপাতত। চট্টগ্রামে রামু ক্যান্টনমেন্টে প্রায় ওদের মার্কিন যুক্তরাষ্ট্র বড় সামরিক বাহিনীর ঘাঁটি করে দিয়েছে, সেন্ট মার্টিনে ঘাঁটি হয়েছে, এবং তাদের লক্ষ্য হচ্ছে এই মায়ানমারে যে চীনের একটা ইনফ্লুয়েন্স আছে সেটা কোনোভাবে ভাঙবে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।